আনসারদের একটি অংশ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 19 জন সমন্বয়ক সহ সেই অংশটি কিন্তু সেদিন চলে গিয়েছিল। আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে আগের যে ডিজি ছিলেন তিনি আওয়ামী লীগের একজন এমপির বড় ভাই। আনসার সদস্যরাই মূলত এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার একটা চেষ্টা করছিল। অর্থ দিয়ে অনেককে নামানো হচ্ছে। আপনারা জানেন এর আগে যে যতগুলো শ্রমিক সমিতি আছে সব জায়গায় একতরফাভাবে আওয়ামী লীগের লোকজন ছিলেন। এরা প্রত্যেকটা জায়গাতেই অযাচিত কিছু সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা মনে করছি না যে কখনোই আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশ পাবো কাজ করার, কিন্তু তার মধ্য থেকে আমরা কাজ করে যাব। যতদিন প্রয়োজন হবে আমরা ততদিনই থাকবো। আমাদের ক্ষমতায় থাকার অভিলাষ নেই। আমরা আমাদের 5 তারিখের আগে 4 তারিখ রাতে আমার বল থেকে আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করব। কিন্তু সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এসেছে। অনেক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে অনাগ্রহ প্রকাশ করায় জাতীয় সরকারের আমাদের যেই চিন্তাটি ছিল সেটি সম্ভব হয়নি। আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অবশ্যই এটি একটি অভ্যুত্থান পরবর্তী একটা এক্সট্রাঅর্ডিনারি যে সিচুয়েশন তৈরি হয়েছে, সংবিধানে এরকম কোনো সরকারের প্রভিশন নেই। সেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনের প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার গণঅভ্যুত্থানের যে ম্যান্ডেট ছিল, যে দেশের প্রতিটি ক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের যে সংস্কার, সেই সংস্কারের জন্য কাজ করে। সংবিধান নিয়ে নানা ধরনের আলোচনা চলছে, তো সংবিধান কি আসলে সংস্কার করার দিকে এগোচ্ছে বাংলাদেশ, নাকি সংবিধান পুরোপুরি পুনর্লিখনের দিকে এগোচ্ছে বাংলাদেশ? এই সিদ্ধান্তটা একই সাথে রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক মহলে আপনি বললেন, এটার জন্য একটা কনসেনসাস দরকার। আমাদের বুদ্ধিবৃত্তিক মহলে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হচ্ছে আমরা দেখছি, সেখানে বেশিরভাগ আমাদের বুদ্ধিবৃত্তিক যারা আছেন, ইন্টেলেকচুয়াল দেশি বিদেশি যারা সেখানে বক্তব্য রাখছেন, তারা সবাই পুনর্লিখনের, অধিকাংশই আমি পুনর্লিখনের ব্যাপারটাই দেখেছি। কারণ এই সংবিধানে পরিবর্তন গত 50 বছরে যতগুলো পরিবর্তন ইতিমধ্যে করা হয়েছে, বিভিন্ন সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য করেছে। এছাড়াও অনেকগুলো অনুচ্ছেদ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা, 25 থেকে 30টা অনুচ্ছেদে একেবারে হাত দিতে হবে। তো সেক্ষেত্রে এই সংবিধানের একটা বড় অংশই আসলে এক্সিস্ট করবে না। তো সেক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়া থেকে পুনর্লিখন প্রক্রিয়াটাই যৌক্তিক হিসেবে বুদ্ধিজীবীরা বলছেন। এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে যে আলোচনা হয়েছে, অধিকাংশ রাজনৈতিক সংগঠনের মতামত সেদিকেই। তো যেই ক্ষেত্রে রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং মানুষের কনসেনসাস বিল্ড হবে, সেই সিদ্ধান্তটাই আমরা নেব। মানুষের কনসেনসাসটা কিভাবে বিল্ড আপ হবে? এটা কি গণভোটের মাধ্যমে সংবিধান লেখার পরে গণভোট নেওয়া হবে? এটা কোন প্রক্রিয়া হবে সেটা এখনও ফাইনাল হয়নি। এটার প্রক্রিয়া গণভোট হতে পারে, এটার প্রক্রিয়া সংবিধান সভা হতে পারে, গণপরিষদ যেটা 1972 সালে গঠন করা হয়েছিল সেরকম হতে পারে। এখন কোন প্রক্রিয়া হবে সেটা এখনও আলোচনা হয়নি। সেটা আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলো এবং বুদ্ধিজীবীদের সাথে আলোচনার মাধ্যমে সেটা নির্ধারণ করা যাবে। এই মুহূর্তে আসলে সরকারের সাফল্য কি কি আপনি দেখছেন এবং চ্যালেঞ্জগুলো সামনে কি কি? আমরা একটা গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আগে ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছি। দেশের জনগণ অকাতরে রক্ত দিয়ে, জীবন দিয়ে এই গণ-অভ্যুত্থান সংগঠিত করেছে এবং তারপর আমরা গত মাসের 8 তারিখ এই সরকার গঠিত হয়। আমি মনে করি এখন পর্যন্ত এই সরকারের যেই কার্যক্রম তারা যথাযথভাবে পালন করতে পেরেছে। কেননা আমরা ইতিমধ্যে একটা অর্থনৈতিক ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিলাম। রিজার্ভ নিয়ে গত 2-3 বছর ধরেই একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। এর মধ্যে 18 লক্ষ কোটি টাকার মতো ঋণ। তারপর এই সরকারের দোসররা যারা পালিয়ে গিয়েছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়ে গেছে। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত অর্থনীতির চাকা এখনও সচল আছে এবং সেখানে উন্নতি হচ্ছে। আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ তিনি ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। এটি এই সরকারের একটি ভালো দিক বলে আমি মনে করি এবং প্রত্যেকটি সেক্টরেই যেই সংস্কারের, শুধুমাত্র তো সংবিধান না, সংস্কারটা একদম গ্রাসরুট লেভেল থেকে প্রয়োজন। প্রত্যেকটি মন্ত্রণালয় সেক্টরে যে সংস্কারের শুরুটা হচ্ছে সেটা আমাদের মধ্যে আশা সঞ্চার করে এবং আমরা মনে করি যে জনগণের অভ্যুত্থানে যেমন জনগণ এক কাতারে এসেছিল, সেভাবে যদি এই সংস্কার কার্যক্রমগুলোতেও তারা সহযোগিতা করে এবং সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে এই সরকার সফলতার মুখ দেখতে পাবে। অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখছি যে আন্দোলনের একটা ধারাবাহিকতা রয়ে গেছে। তো এই আন্দোলনগুলো আসলে ডিল করার ক্ষেত্রে সরকারকে আসলে ওই
যে সনাতনী বল প্রয়োগের প্রক্রিয়া সেগুলো তার মধ্যে দিয়ে যাবে, যেমন আমরা আনসারের আন্দোলনটা দেখেছি বড়, সেখানে এক ধরনের ছাত্রদের তারা রাস্তায় নেমে এসেছে এবং সেই স্পিরিটটা ক্যারি করছে। এটা তো আসলে কতদিন ছাত্ররা এই জায়গায় থাকবে সেটাও তো একটা প্রশ্নের জায়গা। আন্দোলনগুলো দমানো হবে নাকি আন্দোলনগুলো আসলে আলোচনার প্রেক্ষিতে কিভাবে প্রশমন করা হবে? 16 বছর ধরে এদেশের মানুষ তো আসলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, কেউ কোনো কথা বলতে পারেনি। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, এখন একটা জনগণের একটা সরকার গঠিত হয়েছে। সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার যে জায়গাগুলো সেগুলো নিয়ে তারা প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলছেন এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। আমাদের যে আন্দোলন করার যে সাংবিধানিক অধিকার সেটির চর্চা হচ্ছে। এবং আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন যে বিভিন্ন যৌক্তিক দাবিতে যে আন্দোলনগুলো হয়েছে সেই দাবিগুলোর অনেকগুলোই সরকার ইতিমধ্যেই পূরণ করছে এবং প্রত্যেকটি আন্দোলনকারী গ্রুপের সাথে আলোচনা হচ্ছে। আনসারের বিষয়টা আমরা সেদিন দুপুরে আনসার আন্দোলনের যেই সমন্বয়করা ছিলেন তাদের সাথে আলোচনা করতে বসেছিলাম, আপনারা জানেন, এবং আলোচনার পরের প্রেস ব্রিফিংয়ে সেই সমন্বয়করা কিন্তু তাদের যে মূল দাবি ছিল রেস্ট প্রথা তুলে নেওয়া, সেটি তুলে নেওয়া হয়েছিল এবং তারা সেখানে খুশি হয়েছিলেন এবং তারা ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলন স্থগিত করে। এবং পরবর্তী আলোচনাগুলো যে কমিটি তাদেরকে রেখে করা হয়েছিল সেই কমিটির মাধ্যমে তাদের অন্যান্য দাবিগুলো উত্থাপনের কথা ছিল। তো সেই জায়গা থেকে আনসারদের একটি অংশ যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে 19 জন সমন্বয়ক সহ, সেই অংশটি কিন্তু সেদিন চলে গিয়েছিল, কিন্তু তারপরেও আরেকটা অংশ এখানে রয়ে গিয়েছিলো এবং তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আমাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে আগের যে ডিজি ছিলেন তিনি আওয়ামী লীগের একজন এমপির বড় ভাই আমিনুল হক। তো তার ব্যাপারে অভিযোগ ছিল এবং তার নিয়োগকৃত কিছু অফিসার এবং আনসার সদস্যরাই মূলত এই আন্দোলনটাকে ভিন্ন দিকে প্রবাহিত করার একটা চেষ্টা করছিল। তো সেই পরিস্থিতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের ছাত্ররা যখন খবর পায় এবং আমরাও তখন পরিস্থিতি যখন অস্বাভাবিক দিকে যাচ্ছিল, আপনারা জানেন প্রত্যেকটি গেটে তালা দেওয়া রাখা হয়েছিল এবং ভেতরে আসার একটা চেষ্টা চলছিল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্ররা একত্রিত হয়ে সেটাকে প্রতিরোধ করে। এখন সরকারের সবসময় ফার্স্ট প্রায়োরিটি হবে আলোচনা করা, যে কোনো যৌক্তিক আন্দোলনকারীদের সাথে আলোচনা করা। যেমন শ্রমিক আন্দোলন চলছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি। অলরেডি আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা চলছে শ্রমিক মালিক নেতৃবৃন্দের সাথে। যারা প্রকৃত শ্রমিক আছেন তাদের কিছু দাবি দেওয়া আছে, তাদের কিছু যৌক্তিক দাবি দেওয়া আছে, যেমন বেতন, বকেয়া বেতন সহ তাদের আরও অন্যান্য, যেমন রেশনের একটা দাবি আছে। এই ধরনের যৌক্তিক দাবি দেওয়া অবশ্যই আছে, কিন্তু এর পাশাপাশি স্থানীয়ভাবে জুট ব্যবসাকে নিয়ন্ত্রণে নেওয়াকে কেন্দ্র করে আনরেস্ট আছে এবং তারাও এই আন্দোলনগুলোতে আসছেন যারা এই শ্রমিক এবং শিল্পের সাথে কোনোভাবেই সম্পর্কিত না। এবং সেখানে শ্রমিক নেতৃবৃন্দই বলেছেন এবং আমাদের কাছেও ইনফরমেশন আছে সেখানে অর্থ দিয়ে অনেককে নামানো হচ্ছে। আপনারা জানেন এর আগে যে যতগুলো শ্রমিক সমিতি আছে সব জায়গায় একতরফাভাবে আওয়ামী লীগের লোকজন ছিলেন এবং তারা তো একদম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আসলে বিস্তার করছেন। তো সেই জায়গা থেকে এই ধরনের ঘটনাগুলোকে তারা ইন্ধন দিচ্ছেন, অর্থের যোগান দিচ্ছেন এবং শ্রমিক নেতৃবৃন্দ এটা নিয়ে শঙ্কিত অবস্থায় আছেন যে যারা বাইরে থেকে আসে কারখানায় হামলা করছে, শ্রমিকরা তো তাদের নিজের কারখানায় হামলা করবে না, আমরা কখনোই এটা বিশ্বাস করি না, কারণ তার জীবিকার উপরে সে হামলা করবে না। যারা বাইরে থেকে বহিরাগত এসে হামলা করছেন, অনেক জায়গায় আমরা দেখেছি যে শ্রমিকরা তাদেরকে প্রতিহত করছেন, বহিরাগতদেরকে। এখন সরকার কঠোর অবস্থান নেবে এই বহিরাগতদের বিরুদ্ধে, যাদেরকে সুস্পষ্ট ইন্ধনের মাধ্যমে এখানে নামানো হচ্ছে এবং বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করানো হচ্ছে। সরকার তাদের বিরুদ্ধে স্পেসিফিকলি কঠোর অবস্থান নেবে এবং শ্রমিকদের ব্যাপারে আমরা শ্রমিকদের সাথে আলোচনা করছি এবং আলোচনা চালিয়ে যাব। তাদের দাবি দাওয়াগুলো অনেকগুলো লং টার্ম দাবি আছে, বেতন কাঠামো নিয়ে এবং শ্রম আইন নিয়ে। এই দাবিগুলো নিয়ে আমরা লং টার্ম আলোচনা চালিয়ে যাব এবং যেগুলো শর্ট টার্ম দাবি আমরা পূরণ করতে পারি, ন্যায্য যৌক্তিক দাবি, যেমন ইতিমধ্যেই 2023 সালে শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে মিথ্যা নিপীড়নমূলক মামলা ফ্যাসিবাদী সরকার দিয়েছিল সেগুলো তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আইন মন্ত্রণালয় সেগুলোকে লিস্ট করে সেগুলো তুলে নেওয়ার প্রক্রিয়া চালু রাখছে। তো এইভাবে শ্রমিকদের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে, কিন্তু এখানে আমাদের আরএমজি নন আরএমজি সেক্টরকে ধ্বংস করার জন্য যেই অপচেষ্টাটা হচ্ছে সেটাও আমরা প্রতিহত করব। এখন আপনার আসলে পজিশনটা কি? আপনি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নাকি আপনি সরকারের অংশ? মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রশ্নটা এই কারণেই করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তারা মাঝে মাঝে বলে থাকেন যে আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করি সরকার। আপনি কি আসলে তার অংশ নাকি অংশ না?
আমি স্পষ্টভাবে সরকারের অংশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আন্দোলনের যারা সারা দেশে এই অভ্যুত্থানকে সংগঠিত করেছে তারা অবশ্যই যেই দায়িত্বটা আমাদেরকে তারা দিয়েছে, যেই 20 জন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ 21 জনের উপর যে দায়িত্বটা তারা অর্পিত করেছে, সেই দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করছি কিনা এবং কীভাবে পালন করতে পারি এ ব্যাপারে তাদের পরামর্শ এবং প্রয়োজনে প্রেশার গ্রুপ হিসেবে প্রেশার দিয়েও সেটা বাস্তবায়ন এবং জবাবদিহিতা রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এর আগে সরকারগুলো কাজ করতো না কারণ তাদের জবাবদিহি করার কোনো জায়গা ছিল না, জনগণ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারতো না। এখন আমরা মনে করি জবাবদিহিতার প্রসেসটা যদি থাকে তাহলে যে কেউ কাজ করতে বাধ্য। অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, সংস্কারের একটা চ্যালেঞ্জ আছে, তার উপরে এই পরিস্থিতিতে দেশের একটা বড় অংশ বন্যা কবলিত হয়েছে। সব কিছু মিলে আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। এর বাইরেও অযাচিত চ্যালেঞ্জগুলো আসছে। আমি মনে করি যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তারা গত 16 বছরে এবং দীর্ঘদিন ধরেই তারা যে সমাজের প্রতিটি জায়গায় বিস্তার করছে এবং এমন এমন জায়গা আছে যে সব জায়গায় আমরা তো লিডারশিপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো, কিন্তু তারা যে ভেতরে ঢুকে আছে এরা প্রত্যেকটা জায়গাতেই অযাচিত কিছু সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে এবং করেছে ইতিপূর্বে। আনসারে আপনারা দেখেছেন, এখন শ্রমিক আন্দোলনেও তারা বহিরাগত ঢুকে এই অপচেষ্টাটা করছে। তো এই চ্যালেঞ্জগুলো আমাদের উপরে সবসময়ই থাকবে। আমরা মনে করছি না যে কখনোই আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশ পাবো কাজ করার, কিন্তু তার মধ্য থেকে আমরা কাজ করে যাব। অনেকে বলছেন যে যৌক্তিক সময় দিতে এই সরকারকে তারা রাজি, অনেক রাজনৈতিক দল বলছে, কিন্তু আপনারা কি এই বিষয়ে কোনো রোডম্যাপ দিবেন কিনা? আপনারা এই সময়টা আসলে যৌক্তিক সময় কত বলে মনে করেন? সংস্কারের রোডম্যাপ, সরকারের রোডম্যাপটা প্রস্তুত করা হচ্ছে এবং সেটা দেয়া হবে বলে ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও ঘোষণা দেওয়া হয়েছে। এখন আমরা কি কি সংস্কার করবো এর উপর আসলে ডিপেন্ড করছে সময়টা কতটুকু, এবং এই বিষয়টা এমন না যে আজকে আমি বসে বলে দিলাম যে এত বছর। এটা রাজনৈতিক দলগুলোর মতের ভিত্তিতে এবং রাজনৈতিক দলগুলো এই সংস্কারগুলো করার জন্য আমাদেরকে কতটুকু সময় তারা মনে করেন, এবং এটা দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা থেকেও এবং জনগণ কোন কোন সংস্কারগুলো আমাদেরকে দিয়ে করাতে চায় সেই জায়গা থেকে আসলে সময়টা নির্ধারিত হবে। তার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময়ই আমরা নিব। আমাদের এই সরকারের একটা চরিত্র হচ্ছে, এখানে সবারই ব্যক্তিগত কাজ এবং ইয়ার জায়গা আছে। এখানে কেউই কখনো ক্ষমতায় আসবে বা ক্ষমতার জন্য, বিশেষ করে যেটাকে বলে রাজনীতি করা, ক্ষমতায় আসার জন্য কেউই ওই জায়গার না। তো সবাই তার জায়গায় ফিরে যেতে চায়, কিন্তু যে গুরুদায়িত্বটা আমাদের উপর দেশের জনগণ দিয়েছে সেটা পালনের মাধ্যমেই তারা তাদের নিজ নিজ অবস্থানে ফিরে যেতে চায়। তো যতদিন প্রয়োজন হবে আমরা ততদিনই থাকবো, আমাদের ক্ষমতায় থাকার অভিলাষ নেই আর কি।